হ্যালো সবাইকে। আপনারা জানেন যে আজকে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমাদের একটা প্রতিবাদ দিবস ছিল। প্রতিবাদ দিবস তার কারণ আমাদের মনে হয়েছে যে বিগত দিনে যা যা এই সরকারের করার কথা ছিল এই লকডাউনের সময়, এই লকডাউনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি 2020 সাল আমরা দেখেছি। সেই 2020 সালের লকডাউনের অভিজ্ঞতা, প্যান্ডেমিকের অভিজ্ঞতা আমাদের সববার রয়েছে, এবং কিভাবে আমাদের সরকার, সেটা কেন্দ্রের সরকার হোক অথবা রাজ্যের সরকার, তারা কিভাবে মানুষের পাশে দাঁড়াননি সেই অভিজ্ঞতা আমাদের ছিল। আমাদের সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই বিগত বছরে কাজ হয়েছে। তাই এই বছর যখন প্যান্ডেমিকের শুরু হয় এবং যখন আমরা দেখি ঠিক আগের বারের মতো এইবারও আমাদের দেশের সরকার অথবা রাজ্যের সরকার তাদের যে দায়িত্ব পালনের জন্য তাদেরকে আমরা নির্বাচনে জিতিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি বানিয়েছি, সেই দায়িত্বগুলো তারা পালন করছিলেন না, তখন ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের যুব ফেডারেশন এবং ভারতের কমিউনিস্ট পার্টির যারা সদস্যরা তারা নিজেদের মতো করে এলাকা ভিত্তিতে রেড ভলেন্টিয়ার্স টিম বানান, এবং সেই রেড ভলেন্টিয়ার্স টিমের মধ্যে দিয়ে এই প্যান্ডেমিকের সময় আমরা আমাদের তরফ থেকে আমরা যা করতে পারি সেই কাজগুলো করার আমরা চেষ্টা করেছি। এখন প্রথম দিন থেকে, যবে থেকে এই রেড ভলেন্টিয়ারের কাজ শুরু হয়েছে, বহু মানুষের বহু রকম প্রশ্ন ছিল, বহু মানুষের বহু রকম ওপিনিয়ন ছিল। অনেকের মনে হয়েছিল যে কেন এই ছেলেমেয়েগুলো, এই বামপন্থী ছেলেমেয়েগুলো, এই সিপিএমের সমর্থক ছেলেমেয়েগুলো, এই বামফ্রন্টের সমর্থক ছেলেমেয়েগুলো আবার রাস্তায় নামবে, আবার মানুষের পাশে দাঁড়াবে, কারণ তারা তো একটা বছর মানুষের পাশে ছিল। আমফান হোক, লকডাউন হোক, করোনা হোক, তারা তো মানুষের দুঃখে, মানুষের দুর্দশায়, মানুষের দুর্দিনদের পাশে রইল। অথচ যখন নির্বাচনে ভোট দেওয়ার সময় হলো, তখন এই মানুষগুলোর মধ্যে অনেকেই এই ছেলে মেয়েগুলোকে, বা এরা যে রাজনৈতিক দল করে, বা এরা যে রাজনৈতিক মতবাদে বিশ্বাসী, তাদেরকে ভোট দিলেন না। অতএব মানুষ বেঈমান, অতএব মানুষের জন্য কাজ করা উচিত নয়, অতএব রেড ভলেন্টিয়ারের সেই মুহূর্তে তক্ষুনি তাদের। কিন্তু আমরা বললাম যে আমরা তো যখন এই রেড ভলেন্টিয়ারের কাজ শুরু করেছিলাম, আমরা তো নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করিনি। বামপন্থীদের তো এটা পুরনো ঐতিহ্য, দুর্দশায়, দুর্দিনে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা, তাদের লড়াইটা যাতে আর একটু সহজ হয়, আর একটু কঠিন রাস্তাটা যাতে আর একটু সহজ হয়ে যায়, সেই পথে দাঁড়ানো, তাতে সাহায্য করে। এটা তো বামপন্থীদের ইতিহাসের একটা অংশ, এটা তো বামপন্থীদের ঐতিহ্যের একটা অংশ। তাই আমরা সোচ্চারে বললাম যে আমরা নির্বাচনে জিতি, আমরা নির্বাচনে হারি, আমাদের যে রুটিন কাজ, ভারতের ছাত্র ফেডারেশনের যা কাজ, ভারতের যুব ফেডারেশনের যা কাজ, সিআইটিউ এর কাজ, এআইকেএস এর কাজ, এআইএডব্লিউ এর কাজ, আইডোয়ার কাজ, অথবা রেড ভলেন্টিয়ারদের যে কাজ, এই কাজের একটাও বন্ধ থাকবে না। কারণ আমরা একটা সমাজ বদলের স্বপ্ন দেখি, এবং সমাজ বদলের জন্য মানুষকে নিয়ে সমাজ বদলের স্বপ্ন দেখি। তো যদি মানুষগুলোই না বাঁচে, তাহলে আমরা স্বপ্নটা দেখব কি করে? আমরা যারা বলি যে আমাদের একটা নতুন দেশ গড়তে হবে, একটা নতুন সমাজ, একটা নতুন পৃথিবী গড়তে হবে, কাদের নিয়ে গড়বো? আমরা সাধারণ মানুষকে নিয়ে গড়বো, খেটে খাওয়া মানুষকে নিয়ে গড়বো। যে মানুষটা আজকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, তিনি যদি না বাঁচেন, তাকে যদি আমরা অক্সিজেন দিয়ে বাঁচাতে না পারি, তাহলে কার জন্য, কাদের হয়ে, কাদের সঙ্গে নিয়ে আমরা স্বপ্ন দেখব, কাদেরকে সাথে নিয়ে আমরা সমাজ বদল করব, নতুন দুনিয়া তৈরি করব? তাই আমরা সোচ্চারে বললাম, স্পষ্টভাবে বললাম, রেড ভলেন্টিয়ারের কাজ আমাদের নির্বাচনের পরাজয়, আমাদের নির্বাচনের জেতার জন্য থেমে থাকবে না। রেড ভলেন্টিয়ারের কাজ বন্ধ হয়নি। আমরা দেখলাম এই রেড ভলেন্টিয়ারের যখন কাজ হচ্ছে, আরও কিছু মানুষ নিজেদের ওপিনিয়ন দিলেন। তারা আবার একটু অন্যরকম। তারা কীরকম? তারা বলছে যে রেড ভলেন্টিয়ার খুব ভালো কাজ করছো, তোমরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছ এই প্যান্ডেমিকের সময়, এই কঠিন সময়, তোমাদের সবাইকে সাধুবাদ জানাই, কিন্তু তোমরা এই লাল ঝান্ডা কাঁধে কেন যাচ্ছ? তোমরা কেন এসএফআইর ঝান্ডা নিয়ে যাচ্ছ? কেন তোমরা বলছো যে আমরা অমুক রাজনৈতিক দলের লোক, তাই আমরা কাজ করছি? কেন তোমাদের পার্টির নাম দিয়ে, তোমাদের সংগঠনের নাম দিয়ে তোমার বাড়িতে বাড়িতে অক্সিজেন দিতে হবে? আমরা তাদেরকেও সোচ্চারে বললাম, আমরা এই যে কাজটা করছি, এই রাত্রিবেলা আপনি যখন অক্সিজেন পাচ্ছেন না, আমাদের ফোন করছেন, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে, জলের মধ্যে, এই আমাদের যে ছেলে মেয়েগুলো, যে রেড ভলেন্টিয়াররা আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, তারা কিন্তু কোনো শখে এই সমস্ত কাজ করছে না। তারা কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে, আমার খুব ভালো লাগছে তাই আমি করব, এই জায়গা থেকে তারা কিন্তু কাজ করছে না। এই সমস্ত ছেলেমেয়েরা, রেড ভলেন্টিয়ারের প্রত্যেকজন মানুষ রাজনৈতিক মানুষ। রেড ভলেন্টিয়ারের প্রত্যেকজন ভলেন্টিয়ার তারা একটা নির্দিষ্ট রাজনীতিতে বিশ্বাস করে, বামপন্থায় বিশ্বাস করে, সমাজ বদলের স্বপ্নে বিশ্বাস করে, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রে বিশ্বাস করে। আর তাদের এই আদর্শ বোধ থেকেই
তাদের এই বিশ্বাসের জায়গা থেকেই, তাদের এই রাজনীতি বোধ থেকেই তারা বোঝে যে আমি নির্বাচনে হেরে যাই অথবা জিতে যাই, মানুষের যে বেঁচে থাকার লড়াই, মানুষকে যে বাঁচিয়ে রাখার লড়াই, এই লড়াইয়ে আমাদের পিছু পা হওয়া চলবে না। তাই আমরা বলছি, আমরা যারা রেড ভলেন্টিয়ারের কাজ করছি, সারা পশ্চিমবঙ্গে যে হাজার হাজার ছেলে মেয়ে নিজেদের জীবন মরণ তুচ্ছ করে আপনার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, তারা রাজনীতি করছে, তারা রাজনীতির বিশ্বাস থেকে, রাজনৈতিক বিশ্বাস থেকে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আপনি এটাকে অ্যাকসেপ্ট করুন, এটাকে মানিয়ে নিন, আপনি মেনে নিন যে মানুষটাকে, যে মানুষগুলোকে, যে রাজনীতিকে আপনি ভোট দিলেন না, যাকে আপনারা এই প্রথমবার এই পশ্চিমবঙ্গের নির্বাচনে 0 সিট দিলেন, 0 সিট দিলেন, তারাই কিন্তু আপনার প্রয়োজনে, আপনার ভালো থাকার জন্য নিজের জীবন মরণ পণ করে রাস্তায় রয়েছে। আপনি বুঝুন, আপনি বিশ্বাস করুন, আপনি মানতে শিখুন যে আমাদের কাজটা রাজনীতির কাজ, বামপন্থীদের কাজ, বামপন্থার কাজ। এবং এই একই সঙ্গে বহু মানুষ, তাদের মধ্যে অনেকে যারা হয়তো আমাদের ওয়েল উইশার, আমাদের ভালো চান, বামপন্থার রাজনীতির ভালো চান, তারা একটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন উঠিয়েছিলেন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা করছিলেন যে তাহলে কি আমাদের সংগঠনগুলো এনজিও হয়ে যাবে? তাহলে কি আমরা শুধুই মানুষকে পরিষেবা দিয়ে যাব? রাজনীতির কাজটা, সরকারকে প্রশ্ন করার কাজটা, সরকারকে অ্যাকাউন্টেবল করার কাজটা, এই কাজটা তারা তাহলে কে করবে? আমরা প্রথম দিনই বলেছিলাম, আমাদের মনে হয় না এই মানুষের পাশে থাকা, কমিউনিটি কিচেন চালানো, রেড ভলেন্টিয়ারের কাজ করা এবং রাজনৈতিক আন্দোলন করা, এটা একে অপরের বিপরীতে দাঁড়িয়েছে। দুটো একসাথে হবে, দুটো একসাথেই করা যায়, কারণ দুটোর রাজনীতিটা একই রকম। আর সেই জন্য আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এই আহ্বান করেছিলাম, সারা ভারত জুড়ে যে রেড ভলেন্টিয়াররা, ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের যুব ফেডারেশন সহ আরও বহু মানুষজন যারা রেড ভলেন্টিয়ারের হয়ে কাজ করছেন, তেলেঙ্গানা হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, তামিলনাড়ু হতে পারে, কোনো জায়গায় তারা পিছিয়ে নেই। মানুষের সেবায়, মানুষের জন্য, মানুষকে ভালো রাখার জন্য যারা রাস্তায় রয়েছেন, আমরা সবাই প্রতিবাদে নামবো। আমরা প্রতিবাদে নামবো আর সরকারকে বলবো যে সরকার, আমরা তো আমাদের কাজটা করছি এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের যুব সমাজ হিসাবে, এই দেশের একজন প্রগতিশীল মানুষ হিসেবে আমাদের যা যা কাজ করার কথা ছিল, যে দায়িত্বগুলো আমাদের নেওয়ার কথা ছিল, সেই দায়িত্বগুলো তো আমরা নিলাম। আমরা কেউ কন্ট্রিবিউট করছি, মনিটারি কন্ট্রিবিউট করছি, কেউ অক্সিজেন পৌঁছে দিচ্ছি, কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছি, কেউ সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে এই খবরগুলোকে একে অপরের কাছে পৌঁছে দিচ্ছি, কেউ রক্তের কার্ড জোগাড় করছি। আমরা তো আমাদের কাজটা করছি, সরকার তার কাজটা করবে কবে? এই যে একটা বছর দুটো সরকার সময় পেল, আমরা বলতে পারি, অনেকে বলেছেন যে এই তো প্যান্ডেমিক প্রথমবার আমরা দেখলাম, এর আগে তো প্যান্ডেমিক দেখার অভিজ্ঞতা কোনো সরকারের নেই, ফলে হতেই পারে কিছু ভুল ত্রুটি হয়েছে, হতেই পারে, আমি যদি তর্কের খাতিরে সেই কথাটা মেনে নিই। তারপরে তো আপনি একটা বছর সময় পেলেন, একটা প্যান্ডেমিকের, একটা মহামারীর অভিজ্ঞতা আপনার কাছে রয়েছে, কি কি সমস্যা হতে পারে, হেলথ হ্যাজার্ড কি হতে পারে, ইকোনমিক হ্যাজার্ড কি হতে পারে, সেই সবটা তো আপনি জানেন। পরিযায়ী শ্রমিকরা কি সমস্যার মধ্যে পড়তে পারে, সেইটাও তো আপনি জানেন। তাহলে এই সমস্ত কিছু জানা বোঝার পর, একটা বছর মানুষকে এত যন্ত্রণায়, এত কষ্টে দেখার পর, এতগুলো লাশ পোড়ানোর পর আপনারা প্রস্তুতি নিলেন না কেন? আপনারা কেন আপনাদের যে হসপিটালগুলো ছিল সেই হসপিটালগুলোতে নতুন করে পরিকাঠামো তৈরি করলেন না? আপনারা কেন গ্রামের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রর যে পরিকাঠামো সেগুলোকে ঢেলে সাজালেন না? আমাদের মনে আছে আগেরবার আমাদের যারা হেলথ ওয়ার্কার, তিনি ডাক্তার হতে পারেন, তিনি নার্স হতে পারেন, তারা কিন্তু বারবার একটা কথা বলছিলেন, তারা বারবার বলছিলেন যে আমাদের যা লোক বল, আমাদের যা হিউম্যান রিসোর্স রয়েছে এটা পর্যাপ্ত নয়, আমাদের আরও বহু মানুষ চাই, আরও বহু ডাক্তার চাই, আরও বহু নার্স চাই, আরও বহু মেডিকেল স্টাফ চাই। আপনি এক বছরে তাদের যে দাবিগুলো, তাদের যে ভ্যাকেন্সি রয়েছে, সেই শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদ পূরণ করার ক্ষেত্রে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার কি ভূমিকা নিলেন? আমাদের মনে আছে আগেরবার আমরা দেখলাম কিভাবে মানুষ অনাহারে খাবার না পেয়ে মারা গেছেন, কিভাবে মানুষ ঠিক সময়ে তাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন না পাওয়ার জন্য মারা গেছেন। আপনারা এক বছরের মধ্যে কেন সেইগুলোর উপর কাজ করলেন না? আমরা তো দেখলাম এই ভারতের মধ্যে তো একটা রাজ্য রয়েছে কেরালা, তারা তো করে দেখালো, তারা বুঝলো যে ফার্স্ট ওয়েভে আমার এই সমস্যা হয়েছে, যদি সেকেন্ড ওয়েভ হয়, যদি থার্ড ওয়েভ হয়, তাহলে আরও নানা ধরনের সমস্যা হতে পারে, অতএব আমি প্রস্তুতি নেব, আমি অক্সিজেনের প্লান্ট বানাবো, যাতে যখন সেকেন্ড ওয়েভ আসবে, যদি অক্সিজেনের যদি দরকার হয়, সেখানে আমাদের কারোর কাছে হাত পাততে হবে না। কেরালা তো করে দেখালো। কেরালাতে এত বেশি অক্সিজেন উৎপাদিত হয়েছে যে তারা এখন বিজেপি শাসিত যে কর্ণাটকা, বিজেপি শাসিত যে গোয়া, তাতে পর্যন্ত অক্সিজেন সরবরাহ করছে। আমরা পুরো দেশের যে জাতীয় স্তরে এবং আমার রাজ্যের স্তরে কেন একই ধরনের কাজকর্ম আমরা করতে পারলাম না? কেন আমরা নতুন অক্সিজেন প্লান্ট বানাতে পারলাম না? এই যে এত কোটি কোটি টাকা,
এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পিএম কেয়ার্স ফান্ডে এলো, যে পিএম কেয়ার্স ফান্ডে আপনি বললেন সেটার অডিট করা যাবে না, সেই টাকাগুলো হলো কি? কেন সেটা সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য আপনি লাগালেন না? কেন সাধারণ মানুষ যাতে একটুখানি বেঁচে পড়তে থাকতে পারে তার জন্য আমার দেশের ট্যাক্স পেয়ারের টাকা, আমার দেশের সাধারণ মানুষের টাকা ব্যবহার হলো না? আমরা আজকে এই যখন প্রোটেস্টটা করছি, এই প্রোটেস্টটা আমরা সরকারকে প্রশ্ন করছি যে আমরা আমাদের কাজটা করছি, সরকার আপনি আপনার কাজ করুন। আমাদের খুব সোজাসুজি কতগুলো ডিমান্ড রয়েছে, কতগুলো দাবি রয়েছে। আমাদের প্রথম দাবি, এই যারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা জানি এই যে অক্সিজেনের অভাব, এই অক্সিজেনের অভাবটা তৈরি করা, ভীষণ রকম হোর্ডিং হচ্ছে, ভীষণ রকম ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, শুধুমাত্র মুনাফার লোভে বহু মানুষকে আমরা খুন করছি। এইটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং সেটা সাধারণ মানুষ পারবে না। সমস্তটাই যদি সাধারণ মানুষ করে দেয় তাহলে সরকারের দরকার কি? এত কোটি কোটি টাকা, এত ট্যাক্সের টাকা দিয়ে আপনার বাড়ি, গাড়ির ওপরে লালবাতি, এগুলোর দরকার কি যদি সব কাজটা আমাদেরই করতে হয়? আপনার সরকারের দায়িত্ব। কোথাও যদি এরকম আমরা বলছি অক্সিজেনের ব্ল্যাক মার্কেটিং, এই অক্সিজেনের ব্ল্যাক মার্কেটিংকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। কারণ কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার দুজনে একযোগে যেভাবেই হোক এই ব্ল্যাক মার্কেটিং বন্ধ করুন। আপনারা জানেন, শিওর যারা আমার কথা শুনছেন, যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা রয়েছে। আপনি আজকে যদি কোনো একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হতে যান, আপনার যদি একটা আইসিইউ লাগে, আপনার যদি একটা ভেন্টিলেটর লাগে, তার জন্য কত টাকা আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে আপনি জানেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যদি আপনি আইসিইউ চান তাহলে 35,000 টাকা প্রতিদিন, যদি আপনি ভেন্টিলেটর চান তাহলে 45 থেকে 55,000 টাকা প্রতিদিন, এবং এই সমস্ত কিছু বাদ দিয়ে 1 লাখ টাকা আপনাকে প্রথমে ডিপোজিট করতে হবে। বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে 3 লাখ টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে, ওই 3 লাখ টাকার এদিক ওদিক আর অন্য কিছু হবে না। আমার দেশে একটা সরকার রয়েছে, কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে, গণতান্ত্রিক উপায়ে একটা সরকার রয়েছে। মহামারীর সময় মানুষকে এইভাবে লুটে নেওয়ার প্রচেষ্টা, মহামারীর সময় বিনা চিকিৎসায় যাতে মানুষ মরে যায় সেই রকম একটা ব্যবস্থা তৈরি হচ্ছে। আমার সরকার কাজ করবে না? আমার সরকার এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে না? আমার সরকার বলবে না? আমরা তো দেখছি, আমরা দেখলাম তামিলনাড়ুর সরকার বলেছে যে এই তামিলনাড়ুতে যে মানুষজন রয়েছেন তারা যদি বেসরকারি হাসপাতালে যান, সেই বেসরকারি হাসপাতালে তাদের যা যা খরচ হবে, চিকিৎসার যা খরচ হবে, সেটা সরকার বহন করবে, তামিলনাড়ু সরকার বহন করবে। আমরা তো দেখছি, আমরা আগেরবারও দেখেছি বিভিন্ন জায়গায় যে সেই সরকার বেসরকারি হাসপাতালকে, নার্সিংহোমকে অধিগ্রহণ করেছিল, উচ্চ সীমা মেপে দিয়েছে কেরালার সরকার। বলছে যে এই টাকার ওপরে আপনি কোনো টাকা, একটা টাকাও বেশি আপনি সাধারণ মানুষকে, রোগীকে চার্জ করতে পারবেন। কেন সেই একই কথা, কেন সেই একই প্রশ্নগুলো, কেন সেই একই জিনিসগুলো আমার দেশের সরকার, আমার রাজ্যের সরকার করতে পারে না? তাহলে কি তারা চান না যে এই দেশের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা একটু বেঁচে পড়তে থাকুক? নাকি তাদের অন্য কোথাও সেটিং রয়েছে? এই যারা নার্সিংহোম চালান তারা ওই কাটমানি বলুন, কমিশন বলুন, তার কিছুটা ওই কেন্দ্রের এবং রাজ্যের সরকারের নেতা মন্ত্রীদের পকেটেও আসলে বুঝে দেন। আমার সরকারকে অ্যাকাউন্টেবল হতে হবে। কেন আমার রাজ্যে, কেন আমার দেশে এত লাখ লাখ টাকার ব্যবসায়ী মহামারীর সময় হবে, সেই প্রশ্ন আমরা তুলেছি। এবং একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে মানুষগুলো এই রকম বিপদের মুখে সামনে থেকে লড়াই করছেন, ফ্রন্টলাইন ওয়ার্কার, তিনি ডাক্তার, নার্স শুধু নন, একই সঙ্গে যে মানুষটা ওই কোভিড পেশেন্টকে তার দেহ, তার শবদাহ করছেন, ক্রিমেশন করছেন, সেই মানুষটার জন্য আমাদের এনশিওর করতে হবে যাতে সেই মানুষটার সোশ্যাল সিকিউরিটি, যাতে সেই মানুষটার যাতে কোভিড না হয় তার জন্য তার ভ্যাকসিনেশন, সেই কাজগুলো হয়। আমরা বলছি যে মজুররা, যে শ্রমিকরা যারা ওই অক্সিজেন প্লান্টগুলোতে দিনরাত কাজ করছে, আমরা নিজের চোখে দেখে এসেছি, তারা অন্য সময় যা কাজ করেন তার দ্বিগুণ তাদের কাজ করতে হচ্ছে, কারণ অক্সিজেনের ডিমান্ড এত বেশি। একদিনের জন্য যদি ওই মানুষগুলো অসুস্থ হয়ে পড়েন তাহলে তো অক্সিজেন প্লান্টে আর অক্সিজেন তৈরি হবে না। তাহলে এই যে মানুষগুলো বিনা অক্সিজেনে মরে যাচ্ছেন তাদের সংখ্যাটা তো আরও বাড়বে। কেন অক্সিজেন প্লান্টে কাজ করা ওই শ্রমিকদের কথা আমরা ভাববো না, তাদের সিকিউরিটির কথা আমরা ভাববো না? আমরা ভারতের ছাত্র ফেডারেশন থেকে তাই দাবি জানাচ্ছি, সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার, তিনি ক্রিমেশন ওয়ার্কার হতে পারেন, তিনি অক্সিজেন প্লান্টে কাজ করেন যে শ্রমিক হতে পারেন, অথবা আমাদের মতো রেড ভলেন্টিয়াররা যারা নিজেদের জীবনের পরোয়া না করে ওই কোভিড পেশেন্টদের ডিল করছেন, কখনো অক্সিজেন লাগাচ্ছেন, কখনো হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আমাদের সুরক্ষা দিতে হবে, আমাদের ভ্যাকসিন দিতে হবে, এবং আমরা দাবি জানিয়েছি ভ্যাকসিন ফর অল, সবার জন্য ভ্যাকসিন। যদি সবার জন্য আমরা ভ্যাকসিনটা দিতে পারি তাহলে এই করোনার যে প্রকোপ, তার 1/3, মানে সেই প্রকোপটাকে আমরা 1/3 মধ্যে সীমাবদ্ধ করতে পারি। কেন আমার সরকার এটা করবে না? আমরা আরও দাবি জানিয়েছি। আমরা দেখলাম এই করোনার মতো একটা মহামারীকে রোখার জন্য যে ভ্যাকসিন তৈরি হলো, সেই ভ্যাকসিনের পেটেন্ট শুধুমাত্র 2টো সংস্থায় ভারতের ক্ষেত্রে দেওয়া হলো, যাতে তারা সেখানে তাদের যে কারখানা, সেই কারখানায় ভ্যাকসিন তৈরি করতে পারেন। আমরা বলছি উঠিয়ে নিন এই পেটেন্ট। এইরকম একটা সময় যখন ভ্যাকসিনের অভাব,
ভ্যাকসিনের অভাব, মানে লোকে লাইনে দাঁড়িয়ে আছে, ভ্যাকসিন পাচ্ছে না, প্রথম ডোজ নিয়েছে, দ্বিতীয় ডোজ পাচ্ছে না, ভ্যাকসিন যে নেই এটা তো আপনিও জানেন, আমিও জানি। তাহলে যেখানে ভ্যাকসিন আমরা যোগান দিতে পারছি না, এই রকম সময় পেটেন্ট রেখে লাভ কার? উঠিয়ে দিন পেটেন্ট। কারণ যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই ভ্যাকসিন তৈরি হয়েছিল, এই টিকা তৈরি হয়েছিল, সেটা তো পাবলিক ফান্ডেড, এবং সমস্ত জীবনদায়ী ওষুধ যেখানে তৈরি হয় সেখানে প্রভিশন তো থাকে, সরকারের টাকায়, মানুষের টাকায়, সাধারণ মানুষের টাকায় সেই গবেষণা হয়েছে। তাহলে তাতে পেটেন্ট রেখে আমি কেন নির্দিষ্ট কিছু মানুষের মুনাফা, নির্দিষ্ট কিছু মানুষের পকেট ভরার একটা জায়গা করে দেব? আমরা এই দাবিগুলো নিয়ে আজকে রাস্তায় নেমেছিলাম সারা ভারত জুড়ে, উত্তরাখণ্ড থেকে শুরু করে তামিলনাড়ু, তেলেঙ্গানা, এমনকি পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় যারা রেড ভলেন্টিয়ারের কাজ করছেন, কাজ করতে করতে তারা প্রোটেস্ট করেছেন, সাদা কাগজ নিয়ে প্রোটেস্ট করেছেন, সমস্ত কোভিডের যে নিয়মবিধি সেই নিয়মবিধি মেনে রেখে প্রোটেস্ট করেছেন। এবং আমরা বলছি, আমরা বারবার বলছি, রেড ভলেন্টিয়ারের কাজটা শুধুমাত্র সমাজসেবা নয়, এটা একটা রাজনৈতিক প্রকল্প। যে রাজনৈতিক প্রকল্পে আমরা আপনাকে অক্সিজেনও দেবো, কিন্তু একই সঙ্গে সঙ্গে সরকারকে প্রশ্ন করতে আমরা থামবো না। সরকারকেও আমরা প্রশ্ন করব, সরকারকেও জিজ্ঞেস করব যে নির্বাচনের আগে আপনারা তো ঘুরে ঘুরে বেরিয়েছেন, হাত জোর করে বলেছেন আমাদের যদি নিয়ে আসেন, আমাদের যদি ভোটে জেতান, সবাইকে ফ্রিতে ভ্যাকসিন দেবো। আমরা তো দেখলাম বিহারের নির্বাচনে নরেন্দ্র মোদীরা বড় গলা করে বলে এলেন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে বললেন ভ্যাকসিন দেবেন, বিজেপি আবার যখন পশ্চিমবঙ্গে এলো বললো যে সবাইকে নাকি বিনামূল্যে ভ্যাকসিন দেবে। সেই বিনামূল্যে ভ্যাকসিন গেল কোথায়? এতগুলো মানুষ পশ্চিমবঙ্গে রোজ মরছে, এতগুলো মানুষ ভারতে রোজ মরছে, আমার দেশের নেতারা, আমার দেশের মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা, তারা শুধু নিজেদের বিজ্ঞাপনে কেন ব্যস্ত? তাই আমরা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেকের কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে এই বার্তা আমরা নিয়ে যেতে চাই। আমরা অবশ্যই মানুষের পাশে রয়েছি, মানুষের সাথে রয়েছি, কিন্তু আপনারা এই কঠিন সময়টা কিন্তু ভুলে যাবেন না। 2019 আপনারা ভুলে যাবেন না, 2020 আপনারা ভুলে যাবেন না, 2021 আপনারা ভুলে যাবেন না, জিএসটি ভুলে যাবেন না, ডিমনিটাইজেশন ভুলে যাবেন না। আগামী দিনে আপনি যখন আপনার জনপ্রতিনিধিকে নির্বাচন করবেন, ভেবে দেখবেন যে লোকগুলো আপনাকে ওই ভ্যাকসিনের কথা নির্বাচনের আগে বলে এখন বেপাত্তা হয়ে গেল, সেই মানুষগুলোকে আপনারা আবার ভরসা করবেন কিনা ভেবে দেখবেন। যাদেরকে আপনারা এইবার ভরসা করতে পারলেন না, নির্বাচনে জেতাতে পারলেন না, এমএলএ এমপি বানাতে পারলেন না, সেই মানুষগুলো কিন্তু এই 2020তেও আপনার সঙ্গে ছিল, 2021এও আপনার সঙ্গে আছে। ভেবে দেখবেন এই মানুষগুলোকে আরও একটু ভরসা করে এর পরের বার তাদের হাতে এই দেশ চালানোর, এই রাজ্য চালানোর ভারটা তুলে দেওয়া যায় কিনা আপনারা ভেবে দেখবেন। প্রশ্ন রইল আমাদের কাছে, আপনাদের কাছে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, প্রচুর কমেন্ট এসছে, হয়তো সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হবে না, কিন্তু যেহেতু এই লাইভটা বহু মানুষ দেখছেন, বাইরের বহু মানুষও দেখছেন, শুধু দু তিনটে কথা ইংরাজি এবং হিন্দিতে বলে দেওয়ার। দিস ইজ আওয়ার appeal to each and everyone, whoever is listening to us. Yes, of course, Red Volunteer was primarily built to help people, but it is a political project. We are definitely going to help people, we are definitely going to provide oxygen to people as much as it is possible for us, but at the same time we are not going to be afraid to ask a question to the government. We are not going to be afraid to ask the government, the central government and the state government, that before the election both of you had come to our mohallas, had come to our areas and had said that if we come to power we are going to give you free vaccine. What happened to the free vaccine? We are demanding that each and every frontline worker need to be vaccinated, need to be given social security. We are demanding the black marketing of the hospital bed, of the nursing home bed and the oxygen need to be stopped immediately. We are demanding that this government need to be answerable about the calamity that is happening, about the deaths that are happening, about people dying without food, about people dying without oxygen, about people dying without treatment. हमारी ये आग्रह है, हमारी अपील रहेगी जो भी लोग हमारी बात सुन पा रहे हैं कि हाँ, रेड वॉलंटियर जब शुरुआत हुआ था, शुरुआती दौर पे हमने ये कहा था कि हमारा काम है आप लोगों के साथ खड़ा रहना, आपको मदद करना, कहीं अगर आपको ऑक्सीजन नहीं मिल रहा है आपको ऑक्सीजन दिलवाना, कहीं अगर आपको बेड नहीं मिल रहा है तो बेड दिलवाना, आपको हॉस्पिटल तक लेके जाना। लेकिन इसके साथ साथ रेड वॉलंटियर एक राजनीतिक प्रकल्प भी है। हम ये सवाल भी पूछेंगे कि जो सरकारें, चाहे वो राज्य की सरकार हो या फिर केंद्र की सरकार, चाहे वो ममता बनर्जी की सरकार हो या नरेंद्र मोदी की सरकार, ये दोनों ही लोग चुनाव के पहले बहुत बड़े बड़े भाषण दिए थे और ये कहे थे कि अगर वो लोग चुन के आते हैं तो पूरे देश के अंदर या पूरी दिया जाएगा। अभी चुनाव खत्म हो गया है, खेला हबे हो गया है, नरेंद्र मोदी और अमित शाह जो रोज पश्चिम बंगाल में आ रहे थे, जा रहे थे, वो खत्म हो गया है। लेकिन जो फ्री वैक्सीन है वो फ्री वैक्सीन पश्चिम बंगाल या भारत के किसी के भी पास पहुंचा नहीं।
वोट दिया है, जिन लोगों को अपने वोट से जिता के केंद्र या राज्य की सरकार में भेजे है, उनसे जरूर ये सवाल पूछिएगा कि जो बात आप चुनाव के पहले कहे थे, क्यों उन सारे बातों पे आप अमल नहीं कर रहे हैं। आप ये सवाल जरूर पूछिएगा कि क्यों जो फ्रंटलाइन वर्कर है, जो लोग अपना जिंदगी दाव पे लगा के लोगों की सेवा कर रहे हैं, क्यों उन लोगों के लिए जो सामाजिक सुरक्षा है, वो सामाजिक सुरक्षा उनको नहीं दिया जाएगा। आपको ये सवाल पूछना पड़ेगा, क्यों इस देश के अंदर दो गणतांत्रिक उपाय से चुने गए सरकार रहने के बावजूद भी ऑक्सीजन हो, अस्पताल के अंदर बेड हो, नर्सिंग होम के अंदर बेड हो, उसके अंदर ब्लैक मार्केटिंग हो रहा है, उसके अंदर काला बाजारी हो रहा है। आपको ये सवाल पूछना पड़ेगा और आपको और आप सब लोगों से हमारी अपील रहेगी, आग्रह रहेगी कि आपकी जिंदगी की ये जो सारे एक्सपीरियंस है, ये जो अनुभव है, इन अनुभव को भूलिएगा नहीं। आप सोचिएगा, आप इत्मीनान से सोचिएगा कि जिन लोगों को आपने वोट से जिताया, वो लोग इस दिन में आपके साथ खड़े हैं कि नहीं। जिन लोगों को आपने वोट नहीं दिया, जिन लोगों को आप चुन के नहीं भेजे, वो लोग आपके साथ आज खड़े हैं। वो लोग आपके दुख में, आपके दर्द में, आपकी मुसीबत में आपके साथ खड़े हैं, कहीं पे नहीं भागे। उनको 0 सीट मिला, फिर भी वो आपके साथ ही खड़े हैं। आप सोचिएगा, क्या इन लोगों को आप फिर से एक बार मौका दे सकते हैं या नहीं? क्या इन लोगों को अगर आप मौका देते हैं इस देश संभालने का, ये राज संभालने का, तो आप अच्छे रहेंगे या नहीं रहेंगे? এই সমস্ত কথাগুলোর সঙ্গে আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আপনাদের সবার কাছে আপনাদের আমার অনুরোধ রইল, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন এবং আপনার এই দুর্দিনের যে অভিজ্ঞতা, আপনার এই দুর্দিনে আপনাকে যারা যারা বিট্রে করলো, যারা যারা ভোটটা নেওয়ার পর আপনাদের ভুলে গেল, যে সমস্ত নেতা মন্ত্রীরা হেলিকপ্টারে করে আসছিলেন, মানুষের জন্য কাজ করতে চাই বলে আপনার রান্নাঘরে পর্যন্ত ঢুকে যাচ্ছিলেন, যাদের টিকিয়ে এখনো পর্যন্ত আপনি আর দেখতে পাচ্ছেন না, তাদেরকে মনে রাখবেন, তাদেরকে ভুলে যাবেন না। এবং যে ছেলে মেয়েগুলো ওই রেড ভলেন্টিয়ারের জামা পরে কখনো হাতে সিলিন্ডার নিয়ে, কখনো পিছনে স্যানিটাইজারের ব্যাগ নিয়ে আপনার বাড়ি বাড়ি আসছে, ওদের মুখগুলোকে ভুলবেন না, ওদের রাজনীতিকে ভুলবেন না। আমরা আশা করি আগামী দিনে আমরা প্রত্যেকে যদি আমাদের এই সবকটা দায়িত্ব, যে দায়িত্বে আমরা আমাদের অনুভব থেকে আমাদের রাজনীতির পাঠ নিই, যদি আমরা আমাদের সবার এই দায়িত্বগুলো পালন করতে পারি, তাহলে আগামী দিনে এরকম প্যান্ডেমিকের সময় আমি আর আপনি হয়তো এইবারের তুলনায়, আগের বারের তুলনায় অনেকটা বেশি ভালো থাকতে পারবো। এই আশা ভরসা রেখে সবাই ভালো